বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল চীন সফর করে এলেন, আর ওদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি সফর করলেন বাংলাদেশ বা ঢাকা। খুবই আচানক এবং তাৎপর্যপূর্ণ এই দুই সফর। ভারতের কাছ থেকে একটু ধমক ধামক খেয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল ছুটে গিয়েছিলেন চীন। সেখানে গিয়ে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নাকি বিরাট কিছু করে এসেছেন, দু একদিনের মধ্যে সেটা রিভিল হবে। আর অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে মাদক নিয়ন্ত্রণের নামে কি যেন একটা চুক্তি করে গেলেন, এমওইউ করে গেছেন। বাংলাদেশ কোন দেশের সঙ্গে কোন চুক্তি করছে তা দেশের মানুষ আজকাল আর জানতেও পারে না। প্রথম আলো, ডেইলি স্টার কবেই যেন পুড়ে গেছে, আসলে বলতে গেলে পুড়ে ছাই হয়ে গেছে আসলে। না হলে তারা কেন এসব নিয়ে কথা বলে না? মৃত্যুবরণ করেছেন দেশের বিবেক সম আনু মোহাম্মদ, ডক্টর ইফতেখারুজ্জামান সহ তথাকথিত এনজিও জীবীরা। না হলে বাংলাদেশ কোন দেশের সঙ্গে কি শর্তে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কোন চুক্তি করছে তা নিয়ে এতদিন কথার তুবড়ি আমরা তো বহুত শুনেছি, কিন্তু এখন শুনতে পাই না কেন? আমরা তো শুনতে পেতাম, তাই না? তারা যদি বেঁচে থাকতো যদি আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে এরকম চুক্তির জন্য শেখ হাসিনার মাথার একটি চুলও আস্ত থাকতে দিত না এই বুদ্ধি ব্যবসায়ীগণ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভোর 4:40 বাংলাদেশ বিমানের BG342 ফ্লাইটে অত্যন্ত গোপনীয়তার আবহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি। আগামী 9 মে মানে শনিবার রাত 8:10 BG341 ফ্লাইটে আবার তার ঢাকা ত্যাগের কথা রয়েছে। হঠাৎ করে কেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঢাকা সফর? প্রকাশ্যে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং মাদক দ্রব্য পাচার রোধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি অত্যন্ত হাস্যকর এবং খুবই প্রহসনের, কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই। সীমান্তবিহীন দুটি দেশের মধ্যে মাদক নিয়ন্ত্রণের এই চুক্তি আসলে একটি ধোঁকাবাজি। বাংলাদেশের প্রধান মাদক আসা যাওয়া হয় মিয়ানমার থেকে, ভারত থেকে, সেই দেশগুলোর সঙ্গে হতে পারে, কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উড়ে এসে হঠাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে এত তড়িঘড়ি তোড়জোড় কেন? প্রশ্ন তো উঠেই, তাই না? একটি ছায়া সফর মনে হচ্ছে আমার কাছে। নকভি সাহেব এখানে তৃতীয় পক্ষের হয়ে দুতিয়ালি করতে এসেছেন। আরো স্পষ্ট করে বললে, ইরান ইস্যু নিয়ে সৌদি আরব এবং আমেরিকার পক্ষ থেকে ধন্যবাদ পৌঁছে দেওয়া এবং ইরান ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান তা যেন দৃঢ় থাকে সেটি নিশ্চিত করার জন্যই হয়তো তার আশা। একই সাথে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় ইস্যুতে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের প্রশাসন যেন ভারত এবং চীনের অবস্থানকে সম্পূর্ণ উপেক্ষা করে আমেরিকার প্রেসক্রিপশন মেনে চলে, তার চূড়ান্ত বার্তা নিয়ে এসেছেন এই পাকিস্তানি মন্ত্রী। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ঢাকাস্থ আমেরিকান রাষ্ট্রদূত যখন ঢাকাতে এত স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গায় ছড়ি ঘোরাচ্ছেন, তখন পাকিস্তান দিয়ে কেন এই প্রক্সি কাজটি করাতে হলো? এর উত্তর হলো, সময় খুব অল্প। হয়তো মার্কিন প্রশাসন তাদের ভূ রাজনৈতিক চুক্তি বাস্তবায়নের সাথে সাথে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার অন্যান্য আনুকূল্য ইস্যুতে বাংলাদেশকে একটি একান্ত অনুগত আন্তরিক মিত্র হিসেবে চায়। আর এই কাজটি তারা এমন ভাবে করতে চাইছে যেখানে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের মনে সরাসরি খুব বেশি ক্ষোভের সৃষ্টি না হয় এবং চীনের আপত্তিকর বিষয়গুলো আপাতত কৌশলে এড়িয়ে যাওয়া যায়। সিস্টেম বা পরিকল্পনা মাফিক তারা সবকিছু খুব দ্রুত পেয়ে যাচ্ছে। তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর তারা ঠিক যা যা চেয়েছিল তার সবই তাদের হাতের মুঠোয় চলে এসেছে। আসলে তারা খুব ক্ষুধার্ত এমন নয়, কিন্তু বাংলাদেশকে তাদের ভূকৌশলগত কারণে ভীষণ দরকার। তবে এই একই কাজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়ে শতভাগ অসম্ভব ছিল। আপনাদের নিশ্চয় মনে থাকবে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা। বঙ্গবন্ধু কন্যার সম্মতির জন্য তিনি অস্থির হয়ে বহু প্রচেষ্টা চালিয়েছেন ঢাকা শহরে।
কিন্তু শেখ হাসিনা তাকে সাক্ষাতের সুযোগই দেননি, কারণ তিনি খুব ভালো করে জানতেন এই সাক্ষাতের পেছনে নানা রকম ইস্যু আছে, যে ইস্যুগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বাস্তবায়িত হয়ে যাচ্ছে। শেখ হাসিনা জানতেন এরা মূলত দেশের বাস্তবিক সার্বভৌমত্ব নিয়ে নিতে চায়, একদম গ্রাস করতে চায়। অথচ দেখুন 2026 সালের 12 ফেব্রুয়ারি আমেরিকার নতুন রাষ্ট্রদূত ঢাকায় আসার পর থেকে এই অল্প সময়ের মধ্যেই বর্তমান সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ কনসার্নে তিনি অন্তত 30টির বেশি প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ সব মন্ত্রী এমপিদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আমেরিকার এই নজিরবিহীন খবরদারির মধ্যেই আবার আমরা দেখছি চরম এক ভূ রাজনৈতিক দ্বিমুখী বা স্ববিরোধী অবস্থান। মাত্র কিছুদিন আগে এই সরকার এবং ভারতের মধ্যে বেশ একটা দহরম মহরমের সম্পর্কের নাটক আমরা মঞ্চস্থ হতে দেখেছি, কিন্তু আমরা দেখছি হঠাৎ করে আবার সরকারের মন্ত্রীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চীনে দৌড়াচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিস্তা ব্যারেজ নিয়ে ভারতকে সম্পূর্ণ পাশ কাটিয়ে চীনে চলে গেছেন, যদিও ভারত এ বিষয়ে কিছুদিন সময় চেয়েছিল, কিন্তু ঢাকা সেই সময় দিতে নারাজ। চীনে যাওয়ার আগে খলিল সাহেব সাংবাদিকদের অত্যন্ত দম্ভের সাথে স্পষ্ট জানিয়ে গেছেন, আমরা কি ভারতের জন্য বসে থাকবো? শুধু তিস্তা নয়, জানা যাচ্ছে যে চুক্তিতে রাজি করাতে চীনকে আমেরিকার সাথে কিছুটা সমান্তরাল করতে মংলা বন্দরের দায়িত্ব দিয়ে দেওয়া হবে এবং এই দুই পক্ষের সমঝোতা হলে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরটি হবে চীনে। চীনের ব্যাপারে তারেক রহমানের এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটি কিন্তু কেবল দলীয় সিদ্ধান্ত নয়, এটা সংসদেরও সিদ্ধান্ত। এই যে আমরা আর মামুরার বর্তমান সংসদ, সেখানে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির তথা এনসিপি এরা পর্দার আড়াল থেকে এই কলকাঠি নাড়ছে, যাতে সংসদে জামায়াত বিএনপিকে কোনো ডিস্টার্ব না করে এবং জামায়াতের সাথে চীনের যে পারস্পরিক সুসম্পর্ক রয়েছে তার ফসল যেন বিএনপিও ঘরে তুলতে পারে। সেই হিসাব থেকেই জামায়াতের এই পর্দার পেছনে বা পর্দার অন্তরালে কাজ কারবার চালিয়ে যাচ্ছে। গত বছরের শেষ দিক থেকেই আমরা দেখেছি জামায়াতের শীর্ষ নেতারা কিভাবে বেইজিং সফর করে তাদের পুরনো সম্পর্ক ঝালিয়ে নিয়েছেন, আর এখন তারা বিএনপিকে চীনের দিকে ঠেলছেন। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী যখন চীনে বসে দেশের সম্পদ আর ভূকৌশলগত অবস্থান বিকিয়ে দেওয়ার আলোচনা করছেন, ঠিক সেই মুহূর্তে আমেরিকাকে শান্ত রাখতে ঢাকায় আরেক নাটক মঞ্চস্থ হয়েছে। মার্কিন বিশেষ কূটনীতিকদের ইমার্জেন্সি মিটিং কল করা হয়েছে এনসিপির সাথে, গণ অধিকার পরিষদের সাথে, কারণ যারা নিজেদের এই কথিত বিপ্লবের রূপকার বলে দাবি করে সেই জুলাই সন্ত্রাসী গোষ্ঠী হলো সাম্রাজ্যবাদীদের বর্তমানের প্রধান হর্স বা ঘোড়া। আসিফ মাহমুদের নেতৃত্বে একদল জুলাই সন্ত্রাসী অত্যন্ত গোপনীয়তার সাথে মার্কিন কূটনীতিকদের সাথে ইমার্জেন্সি সাক্ষাৎ করেছে। প্রথমে এই সাক্ষাতের বিষয়টি গোপন থাকলেও পরে তা চাপা থাকেনি। আমাদের মনে রাখা প্রয়োজন, ভারত আমাদের খুবই পরীক্ষিত বন্ধু। বলতে গেলে আওয়ামী লীগের সাথে ভারত এবং ভারতের আপামর জনগণের সম্পর্ক আত্মার এবং পারস্পরিক সম্মানের। আজকের যারা বাংলাদেশ শাসন করছেন, যারা ভারতের খুব কাছে যাওয়ার ভান করছেন, ভারতকে বুঝতে হবে যে এরা কখনোই তাদের প্রকৃত বন্ধু নয়। 2004 সালের প্রথম দিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ভারতের সাথে সর্বোচ্চ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিলেন এবং অন্ততপক্ষে লোক দেখানো ভাবে চেষ্টা করছিলেন, তারপরে আমরা দেখেছিলাম কি 10 ট্রাক অস্ত্র এবং বাংলাদেশকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের জন্য। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে উত্তরায় বাড়ি দেওয়া, ব্যবসা দেওয়া, নিরাপত্তা তো আছেই। সুতরাং এই পুরো ভারত বিরোধী চক্রটা আসলে কারা পরিচালনা করে বাংলাদেশে, আপনি আমি সবাই জানি। ভারত তা না জানে না, ভারত সেটা জানে না, সেটা তো হতে পারে না, ভারতও সেটা জানে। আমার কাছে যে এই মুহূর্তের বাংলাদেশের যে একটা ভূ রাজনৈতিক টানাপোড়েন, এটাকে কোনো সাধারণ ঘটনা মনে হয় না। সাধারণ ঘটনা হলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এত তাড়াহুড়ো করে এত গোপনীয়তার ভেতর 2 দিনের সফরে বাংলাদেশে আসতেন না। বাংলাদেশের স্বাধীনতা তো অস্তিত্বের সংকটে ফেলে দিয়ে গেছে ইউনূসের সরকার। পাকিস্তানের সাথে দহরম মহরমের যে ভয়াবহতা ইউনূস সরকার শুরু করে দিয়ে গেছে, তারেক সরকার সেটা বলবৎ রাখবে, সেটা স্বাভাবিক।
যেহেতু দেশের ভেতর কোনো জবাবদিহিতা নেই, জুলাই সন্ত্রাসীরা দেশের কাঠামো ভেঙে দিয়ে একটি অবৈধ সরকারের জন্ম দিয়েছিল। তারা বিদেশি প্রভুদের পায়ের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। এখন একদিকে চীনের কাছে দেশের নদী, তিস্তা এবং মংলা বন্দর ইজারা দেওয়ার বন্দোবস্ত হচ্ছে, অন্যদিকে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের দাসত্ব মেনে নেওয়ার জন্য পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের মন্ত্রীকে দিয়ে প্রক্সি চুক্তি করানো হচ্ছে। এই চুক্তি আর কূটনীতির আড়ালে বাংলাদেশের স্বাধীনতা যতটুকু আছে, কি আছে না আছে তা আপনারা জানেন, বাকি কতটুকু কি থাকবে সেটাও আমরা জানি না। তবে বাংলাদেশ কেন এত বিদেশের সাথে চুক্তি করছে এবং সেই চুক্তি জনগণকে না জানিয়ে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের জনগণের সরকার তো নেই, ফলে জনগণ সেসব বিষয়ে জানবে না, সেটা একটু স্বাভাবিক, তাই না? ভালো থাকবেন সবাই।